Assalamualaikum everyone. In our last class we have discussed about induction motor, right? আপনাদেরকে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে লাস্ট ক্লাসে বলা হয়েছিল আর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম। তো যারা লাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করেন না একটু রিভিউ করছি, খেয়াল করেন। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর হ্যাজ স্টার্টার এন্ড রোটর। তো স্টার্টারটা কি স্টেশনারি পার্ট, রাইট? আর রোটর হচ্ছে আমাদের রোটেটিং পার্ট। The stator carries a three-phase winding while the rotor carries a short-circuited winding. Only stator winding is fed from three-phase supply. The winding derives its voltage and power from the externally energized stator windings through electromagnetic induction and hence current. আচ্ছা, এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস একদম এলাবোরেটলি এক্সপ্লেইন করা আছে। এগুলোকে আমি একদম ইজি ভাবে লাস্ট ক্লাসটাতে এক্সপ্লেইন করেছিলাম। তো আপনাদেরকে যে অ্যানিমেশন মানে অ্যানিমেটেড ভিডিওগুলো দেখানো হয়েছিল এটা কি দেখেছেন কেউ বাসায়? দেখা হয় না? এরকম যদি হয় তাহলে কিন্তু মুশকিল। দেখেন আমাদের হচ্ছে ফার্স্টে যে মিডটার্ম এক্সাম হলো এখানে ট্রান্সফরমার ছিল শুধুমাত্র, আর ফাইনালে আপনাদেরকে মোটরের যে পার্টটা আছে ইন্ডাকশন মোটরের পুরোটাই কভার করতে হবে, ঠিক আছে? তো যদি এরকম ভাবে আপনারা একটু কোঅপারেট না করেন সেক্ষেত্রে শেষ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে আপনাদের সিঙ্গেল ফেজ মোটর, তারপরে হচ্ছে থ্রি ফেজ সিনক্রোনাস মোটর, অনেকগুলো টপিক আছে, তারপরে জেনারেটর আছে, এদের সাথে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, অনেক কিছু, ঠিক আছে? আমাদের ফাইনালের সিলেবাসটা কম্পারেটিভলি একটু লেন্দি। হ্যাঁ, ভিডিও আপলোড হয়ে যায় কোনো? ঠিক আছে, আপলোড না হলে আমি আইডিতে কথা বলবো। Second point is very important. The induction motor may be considered to be a transformer with a rotating secondary, and it can therefore be described as a transformer type AC machine in which electrical energy is converted into mechanical energy. আপনাদের 2 মার্কসের জন্য যে শর্ট কোশ্চেনগুলো আছে সেখানে এই টাইপের প্রশ্নগুলো থাকতে পারে। For example, how could the induction motor considered to be a transformer? বা এই টাইপের যে আপনার বেসিক কোশ্চেনগুলো এগুলো একটু ভালোমতো বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে the advantages and disadvantages of three phase induction motor. এগুলো আপনাদের হচ্ছে 2 মার্কসের শর্ট কোশ্চেনে অনেক সময় আসে। যদি 2 মার্ক থাকে তাহলে সবগুলো লেখার দরকার নেই, কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে লিখতে হবে। যেমন ফার্স্ট এর থেকে যেগুলো আছে যে three phase induction motors are the most common and frequently encountered machines in industry. It can be considered to be the cheapest motor. Then হলো less maintenance, simple design, reliable operation আর অবাইকা দেওয়া আছে। এই টপিকগুলো হচ্ছে আপনাদেরকে আমি আজকে আপলোড করে দিব, ঠিক আছে? সো নেক্সট ক্লাসের আগে এই জিনিসগুলো ভালোমতো দেখে আসবে। আমি আপনাদেরকে কোশ্চেন করতে পারি যে tell me some advantages and disadvantages of three phase induction motor. সেক্ষেত্রে আপনাদেরকে এই পয়েন্টগুলো একটু বলতে হবে। আর ডিসঅ্যাডভান্টেজ এর খুবই কম। জাস্ট আমরা যেটা বলতে পারি যে এটা স্টার্টিং টর্কটা যদি আমরা কনসিডার করি যে স্টার্টিং টর্ক ইজ ইনফেরিয়র টু ডিসি শান্ট মোটর। তো ডিসি শান্ট মোটরটা এখন ওইভাবে এলাবোরেটলি আপনাদেরকে বলা হয় না, শুধু ডিসি মোটরের একটা পার্ট আমি পড়িয়েছিলাম, এগুলো আমি সামনের দিকে দেখাবো, অসুবিধা নেই। Next one, it is essentially a constant speed motor and its speed cannot be changed easily. So সবকিছুরই আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের হচ্ছে আপনার অ্যাডভান্টেজই বেশি, ডিসঅ্যাডভান্টেজ কম্পারেটিভলি কম। তারপরও এই ফার্স্ট পয়েন্টটা সবাই মাথায় রাখবে যে it is essentially a constant speed motor and its speed cannot be changed easily. মানে আমরা খুব সহজেই এটার যে স্পিডটা আছে এটা চেঞ্জ করতে পারি না। Next হচ্ছে classification of induction motor. Squirrel phase, slip ring, or depending on the number of phase আমরা এটাকে দুইভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হলো সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে থ্রি ফেজ। তো লাস্টের দিন আমি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম আপনাদেরকে স্লিপ এন্ড ইফেক্টের উপর। তো ওগুলো কি বাসায় দেখেছেন? এটা তো খাতায় লেখা ছিল। আচ্ছা, আমি যদি কয়েকটা কন্ডিশন জিজ্ঞেস করি, যে কোনো একজন আমাকে বলেন তো ব্লক রোটরের ক্ষেত্রে কি কন্ডিশন ছিল? when the rotor is blocked, স্লিপের ভ্যালুটা 1 হয়ে যাবে। আচ্ছা, আর ইকুয়েশন যদি আমি হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে চাই, আমার কাছে যদি সিনক্রোনাস স্পিড, রোটর স্পিড এগুলো জানা থাকে, ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের ফর্মুলাটা কি ছিল? P into n divided by 120. এখানে p টা কি?
হচ্ছে স্লিপ স্পিড, রাইট? স্লিপ স্পিডের ইউনিট কি ছিল? রেভলিউশন পার মিনিট। এই স্লাইডটা আপনাদের আপলোড করে দেওয়া আছে, ঠিক আছে? আজকে সবাই একটু বাসায় দেখবেন, যারা ক্লাসটা অ্যাটেন্ড করেন নাই তারা আরো ভালো করে দেখবেন। সো যদি আমাদেরকে স্লিপ ক্যালকুলেট করতে বলে তাহলে the rotor speed of an induction machine is different from the speed of rotating magnetic field. The percentage difference of the speed is called sleep. আর আমি একদম সহজভাবে আপনাদেরকে কয়েকটা সূত্র লিখে দিয়েছিলাম যে স্টেপ বাই স্টেপ কিভাবে ক্যালকুলেট করতে হয়, ওগুলো কি মনে আছে? ফর্মুলা একটা থেকে আরেকটাতে কিভাবে সুইচ করা যায় বা ক্যালকুলেশনের প্রসেসটা খেয়াল আছে? ঠিক আছে। আর যদি if the rotor runs at synchronous speed s equal to 0, then if the rotor is stationary s equal to হয় কি 1, আর s equal 1 হলে আমাদের এটাকে কি বলা হয়? ব্লক রোটর, ঠিক আছে? সবাই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেন তো, আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। A 4-pole 3-phase induction motor induction motor operates from a supply whose frequency is 50 Hz. Operates from a supply whose frequency is 50 Hz. Calculate number 1, the speed at which the magnetic field of stator is rotating. Number 2, the speed of the rotor when the slip is 0.04, the frequency of the rotor currents when the slip is 0.03. And finally calculate the frequency of the rotor currents, at standstill. এই চারটা জিনিস ক্যালকুলেট করতে হবে। কেউ কারোর সাথে কথা বলবেন না, যে সবার আগে ক্যালকুলেট করতে পারবেন খাতাটা নিয়ে সামনে আসবেন। A 4-pole 3-phase induction motor operates from a supply whose frequency is 50 Hz. Calculate number 1, the speed at which the magnetic field of the stator is rotating. Number 2, the speed of the rotor when the slip is 0.04. Number 3, the frequency of the rotor currents when the slip is 0.03, and finally you have to calculate the frequency of the rotor current at standstill condition. আচ্ছা, এটার জন্য কি দেখা যাচ্ছে লাস্টের দিকে?
speed at which the magnetic field of stator is rotating. সবার হচ্ছে মিড টার্মে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তারপরে হাউ ইলেকট্রোমোটিভ ফোর্স ওয়ার্ডস এগুলো পড়িয়েছিলাম মনে আছে কি আগে ম্যাথটা শেষ করেন দেন বলছি Last it has the frequency of the rotor current at standstill. Standstill বলতে s equal to 1 বোঝায়। स्वीप भी चेंज हो सी क्रॉस स्पीड की चेंज हो কোনটা स्वीप भी चेंज हो है ये सी क्रॉस स्पीड की चेंज हो
3 আর 4 নম্বরের যে পার্টটা আছে না ওইটা কিন্তু আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো। সো ওইখানে আবার হচ্ছে আপনারা স্টেপ বাই স্টেপ ওই এনএস ক্যালকুলেট করে এন বের করে অত কিছু করতে যায় না, ডাইরেক্ট ইকুয়েশনই এখানে অ্যাপ্লাই করা যাবে ফর 3 and 4। স্টেপ বাই স্টেপ এটা সলভ করা স্টার্ট করি, সবাই একটু নিজেদের খাতার সাথে মিলে রাখেন। প্রথমে বলা ছিল the speed at which the magnetic field of stator is rotating, তাহলে এখানে কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে? ns equals to 120 meters with p। আমাদের সিনক্রোনাস স্পিড ক্যালকুলেশনের যে ফর্মুলাটা আছে ns is equal to 120 f divided by p, তাহলে এটা ভ্যালুটা ক্যালকুলেট করেন। 1500 ইউনিট কি আছে? revolutions revolutions per minute। তো এটাকে আমরা আর একটা স্ল্যাশ দিয়ে মিনিট লিখতে পারি অথবা ডাইরেক্ট আরপিএম ও লেখা যায়। তাহলে নাম্বার 1 স্টেটর ফিল্ড revolves at synchronous speed given by ns is equal to 120 multiplied by f divided by p। যদি ক্যালকুলেট করেন আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল হচ্ছে 50 হার্টজ, নাম্বার অফ পোলস দেওয়া আছে 4, তাহলে রেগুলেশন পার মিনিট or 1500 rpm। এটা হলো নাম্বার 1 এর জন্য। 2 তে বলা আছে the speed at which the magnetic field of stator is rotating, তাহলে এটা ক্যালকুলেশনের জন্য আমাদের কোন ফর্মুলাটা হবে? এটা ফার্স্ট অর্ডার, এটা ফার্স্ট করছে কোশ্চেনটা ভুল করছে, বুঝিনি কোশ্চেনটা ভুল করছে, সেকেন্ড কোশ্চেন ভুল। আচ্ছা, the speed of the rotor when sleep is 0.04, এটা কিভাবে ক্যালকুলেট করেছেন? s equal to ns minus nr by ns। s equal to ns minus nr divided by ns। তাহলে আমাদের স্লিপ ক্যালকুলেশনের মেইন ইকুয়েশনটা হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্সকে আমরা যদি ns দিয়ে ভাগ করি, তাই না? s is equal to ns minus nr divided by ns। এখন দেখেন তো এটাকে কি আমরা একটু সিম্পলিফাইড ওয়েতে আরেকটা ফর্মুলা লিখেছিলাম না? যদি একে সাইড মাল্টিপ্লাই করা হয় SNS is equal to NS minus NR, then যদি সাইড চেঞ্জ করি NR is equal to NS minus SNS, তারপরে NS টাকে কমন নেওয়া যায় 1 minus S থাকে, মনে আছে? তো যদি কেউ চান ডাইরেক্ট এই ফর্মুলাটাকেও অ্যাপ্লাই করতে পারেন, আর যদি মনে করেন যে না এটা করব না তাহলে এখান থেকেও ক্যালকুলেশন করে আসতে পারেন, লাস্টে আপনার অ্যানসার সেমই আসবে। 1440 ইউনিট rpm। এই পর্যন্ত সবার ঠিক আছে? yes। নেক্সট স্টেপটা বলা আছে the frequency of the rotor currents when sleep is 0.03, তাহলে এটাতে আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ডাইরেক্ট কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব বলেন তো? মাইয়া করছিলাম এটা, ওখান থেকে টানলে আসছে। আচ্ছা, যদি কেউ স্টেপ বাই স্টেপ ভেঙে করেন তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু লাস্ট ক্লাসে আমরা রোটর ফ্রিকোয়েন্সির সাথে ব্লক রোটর ফ্রিকোয়েন্সির একটা রিলেশন দেখিয়েছিলাম, মনে আছে কারো? P into NS Fr is equal to S into Fr, অর্থাৎ রোটর ফ্রিকোয়েন্সিটা মানে ক্যালকুলেট করতে গেলে আমরা ব্লক রোটর ফ্রিকোয়েন্সিকে S দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়া যায়। তো এক্স্যাক্টলি ওই ইকুয়েশনটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, বাট ইন কেস অফ ব্লক রোটর S এর ভ্যালুটা কত হয়ে যায়? 1 হয়ে যায়, কিন্তু এখানে তো এটা আমাদের ব্লক রোটর না, তাই না? তাহলে S এর ভ্যালুটা আমাকে বসিয়ে ক্যালকুলেট করতে হবে। সো নাম্বার 3 এর ক্ষেত্রে আপনারা এইভাবে ক্যালকুলেশন করতে পারেন যে f prime is equal to s multiplied by f, কারণ s অলরেডি আমরা জানি কোশ্চেনে given 0.03 multiplied by frequency কত বলা ছিল?
তাহলে ক্যালকুলেট করে দেখেন কত আসে। 1.5 50 multiplied by 0.03 1.5 1.5 এটা কি ওই এটা কি ওই ফার্স্ট যে ইকুয়েশনটা a = ns - nr/ns ওখান থেকে ম্যাম nr এর মানটা বের করে পরে বের করা যাবে না? যাবে Answer এটা তো কি লেখা নিয়ে যাবে না ওখান থেকে nr এর মানটা বের করার পরে fi = p * nr/120 ওখানে ইউজ করছি বলো না? আপনি আবার যে সিনক্রোনাস স্পিডের এটা দেখেছেন তাহলে s এর যে এখানে এই সূত্র থেকে nr বের করছি এরপর আমি fr এর সূত্র ইউজ করছি fi = p * nr / 120 হ্যাঁ এটা বই হবে অ্যানসারটা তো 1 আর একটু বেশি আপনাদের অ্যানসার কত আসছে 48.5 1 into 10 আমারটা বলেছি আচ্ছা এখানে ক্যালকুলেশন করার সময় একটা জিনিস খেয়াল করে দেখেন যেটার ক্ষেত্রে আমাদের সরাসরি এইভাবে দেয়া থাকবে ওটাতে কিন্তু আমরা ডাইরেক্ট এই ব্লক রোটের ওই ইকুয়েশনটাকেই অ্যাপ্লাই করতে পারছি ঠিক আছে আর একটা জিনিস এখানে একটু সমস্যা আছে সেটা হচ্ছে ইউনিটটা নিয়ে ইউনিটটা দেখেন তো আমি রেভলিউশন পার সেকেন্ড কেন লিখলাম আরপিএস আরপিএম না লিখে অ্যানসার তো হবে এখানে এস এর কি কোনো ইউনিট ছিল স্লিপে ছিল না আর ফ্রিকোয়েন্সির ইউনিট কি হার্টজ হার্টজ মানে কি পার সেকেন্ডে রাইট সো আমি যখন এই দুইটাকে মাল্টিপ্লাই করছি আমার প্রথমে ইউনিটটা আসবে হচ্ছে রেভলিউশন পার সেকেন্ডে তারপরে আপনি চাইলে এটাকে রেভলিউশন পার মিনিটে কনভার্ট করতে পারেন অথবা এইভাবে রাখতে পারেন আর লাস্টেরটা তো একদম স্ট্রেট ফরওয়ার্ড যখন স্ট্যাটিস্টিক কন্ডিশনে থাকে তখন এস এর ভ্যালু কত হয় 1 হয় তাহলে f prime is equal to s multiplied by f s এর ভ্যালু 1 ফ্রিকোয়েন্সি কত দেওয়া ছিল 50 তাহলে এটা সরাসরি কত আসবে 50 হার্টজ আরে এনা মে কোই সমস্যা না এনা মে মেরে দো প্রশ্ন দেখে সমস্যা নেই এটা যাবে হচ্ছে সবার এই টাইপের ম্যাথগুলো আপনাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট লাস্ট ক্লাসে যেটা করিয়েছিলাম ওইটা একদমই আপনার সরাসরি সব অঙ্ক ছিল তো পরীক্ষায় একটু ঘোরানো এরকম আসবে আর কোনো কোশ্চেন আছে কোশ্চেন না থাকলে এবার আমি ছোট ছোট কিছু প্রশ্ন করি বলেন তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কার মনে আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জিনিসটা কি ছিল নামিলা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি ছিল ম্যাগনেট থেকে কারেন্ট করে আমরা আর কেউ বলেন A equipment where magnetic field induced due to electricity force. magnetic field induced due to Electrostatic force. No. Electric current. due to electric current আচ্ছা আর অ্যানিমেশন দেখিয়েছিলাম একটা এটা কারণ মনে আছে ম্যাগনেট কোয়ালিটি ভিতরে দেয় দেখো ম্যাগনেট একটা কোয়ালিটি ভিতরে প্রবেশ করে প্রবেশ করা হয় আচ্ছা আমি একটু রিভিউ করে নেই যাদের খেয়াল নাই দেখেন
বলেছিল যে ইলেকট্রিক কারেন্ট যদি হচ্ছে আমাদের ফ্লো করে তাহলে এখান থেকে কি হবে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হবে দিস ইন্ডিকেটস প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড আর যখন হচ্ছে আপনার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কনসেপ্টটা আসে এটা কি জাস্ট এর অপোজিটটা পসিবল কিনা ঠিক আছে ম্যাগনেটিক ফিল্ড থেকে ইলেকট্রিক সার্কিট বা ইলেকট্রিক কারেন্ট লাস্টে এক্সপেরিমেন্টে দেখানো হয়েছিল যে যত ফাস্ট হচ্ছে আমরা এটাকে মুভ করি তত বেশি ইলেকট্রিক কারেন্ট পাওয়া যায় রাইট তাহলে এখানে একটা জিনিস একটু সামারি করেন তো ইলেকট্রিক কারেন্ট বেশি প্রোডিউস করার জন্য আমাদের দরকারটা কি ফার্স্ট মুভমেন্ট এখানে কি ওই যে আপনার টোটাল নাম্বার অফ কয়েলস বা ম্যাগনেটের নাম্বার ইনক্রিজ করা এমন কোনো কিছুর সাথে সম্পর্ক না কিন্তু না যত ফাস্ট হচ্ছে এটাকে আমরা মুভ করব তত বেশি ইলেকট্রিক কারেন্ট আমাদের প্রোডিউস হবে এই কনসেপ্টগুলো একটু ওয়ান বাই ওয়ান মাথায় রাখেন আমাদের পরবর্তীতে যে মানে ক্লাসগুলো কন্টিনিউ করব সবগুলোতেই আপনাদের কাজে লাগবে কেন প্রডিউস হবে হ্যাঁ কেন প্রডিউস হবে কারণ হচ্ছে আপনারা যখন একদম নরমাল ইন্ডাক্টরের কথা চিন্তা করেন যে কয়েলের যে প্যাচ সংখ্যাগুলো দেয়া থাকে ওইটার সাথে একদম স্ট্রেট ওয়্যারের পার্থক্য কি বলতে পারবেন মানে ধরেন যে আমাদের ইন্ডাক্টরের ক্ষেত্রে পেঁচানো থাকে না একটা কুণ্ডলী আকৃতি ওরকম কেন থাকে একটা স্ট্রেট ওয়্যার দেওয়া থাকলে কি সমস্যা হতো না স্ট্রেট ওয়্যার হলে ডিফ্লেক্ট কম কুণ্ডলী আকারে থাকে একটা ফিল্ড তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে এটা হচ্ছে আমাদের বেশি তৈরি হয় ঠিক আছে আর যখনই আপনি কোনো একটা কিছুর ফার্স্ট মুভমেন্ট করবেন তখন আমাদের যে ইলেকট্রিক কারেন্টটা আছে এটা হচ্ছে আপনার বেশি প্রডিউস হবে সো আপনি যদি মনে করেন যে এখানে আমরা আইদার ম্যাগনেটকে যদি স্টেবল কন্ডিশনে রেখে ইয়াটাকে মুভ করে কয়েলটাকে তাহলেও আপনার কারেন্ট প্রডিউস হবে আবার যদি কয়েলকে স্টেবল রেখে ম্যাগনেট মুভ করেন তাও প্রডিউস হবে এখন এই রেটটা কত বেশি পরিমাণে আপনি পাবেন এটা ডিপেন্ড করবে যে আপনার মুভমেন্টটা কত ফাস্ট হচ্ছে এটার উপরে ঠিক আছে আপনি যত বেশি ফাস্ট মুভ করবেন তত হচ্ছে আপনার কারেন্টটা বেশি প্রডিউস হবে তো এই কনসেপ্টগুলো আমাদেরকে অবশ্যই একটু মাথায় রাখতে হবে একটা ছিল না নর্থ পোল কি আর কি আগে
নর্থ পোলে দুইটা আগে ইন্টারকন্টিনেন্টাল পোলে আর হচ্ছে সাউথ পোলে আবার হচ্ছে আরেকটা সাউথ পোলে প্রথমে হচ্ছে নর্থ পোল গোইং ইনসাইড আর একটা নর্থ পোল গোইং আউটসাইড আরেকটা ছিল হচ্ছে সাউথ পোল গোইং ইনসাইড সাউথ পোল গোইং আউটসাইড সো এখানে আমরা হচ্ছে চারটা ক্রাইটেরিয়াতে এটাকে ডিভাইড করতে পারবো when the north pole going inside the coil, the deflection towards right, north pole coming out of the coil, deflection towards left. আর বাকি দুইটার ক্ষেত্রে জাস্ট অপোজিট কন্ডিশন যে যদি আমাদের সাউথ পোলটা ইনসাইডে চাই সেক্ষেত্রে হচ্ছে ডিফ্লেকশন কোন দিকে হবে ডিফ্লেকশন টুয়ার্ডস লেফট আর যদি সাউথ পোল কামিং আউট হয় দেন হচ্ছে ডিফ্লেকশন টুয়ার্ডস রাইট সো এই চারটা কন্ডিশন খাতায় একটু নোট করে রাখেন আপনারা প্রেজেন্টেশনের টপিক খুঁজে পাচ্ছেন না তাহলে চাইলে তো কেউ এটার উপরেও প্রেজেন্টেশন দিতে পারে কবে দিলেন জমা দিন আমি শুধু তামিলেরটা পেয়েছি আর বাকি কারো প্রেজেন্টেশনই পাই নাই সো আপনাদের ডেডলাইন কবে ছিল মঙ্গলবার না আজকে রাত 12টা আজকে রাত 12টা পর্যন্ত ঠিক আছে ওই টেক্সটটা কে দিয়েছিলেন যে টুয়েসডে মানে তো মঙ্গলবার 12টা আপনি লেখা শেষ সবার আচ্ছা এতটুকু দেখানো শেষ হলে আমি আপনাদের মিডটার্মের স্ক্রিপ্টটা দিব ঠিক আছে মিডটার্মের স্ক্রিপ্টের মার্কস চেক করবেন চেক করে আমাকে আবার ব্যাক করে দিবেন আর অনেকেই হচ্ছে 20 নিচে পেয়েছেন তো 20 নিচে যারা পেয়েছেন বা 21 2 যদি থাকে 21 এর তো আর অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন আমি নিব না বিলো 20 যারা আছেন তারা হচ্ছে একটা প্রেজেন্টেশন যদি দেন বৃহস্পতিবারের মধ্যে তাহলে আপনাদেরকে কিছু মার্কস অ্যাড করে দেওয়া হবে তো এখন যদি বলেন অ্যাসাইনমেন্ট দিব অ্যাসাইনমেন্ট দিলে কোনো মার্কস আমি অ্যাড করব না কারণ অ্যাসাইনমেন্ট আপনারা দেখে দেখে করেন বুঝতে পেরেছেন তো যদি একটা প্রেজেন্টেশন দেন সেক্ষেত্রে আমি কিছু মার্কস অ্যাড করব এটা ডিপেন্ড যে আপনি হচ্ছে কত পেয়েছেন তার উপর যদি 15 পান তাহলে তো আমি 5 দিব না ঠিক না আর যদি 10 এর নিচে থাকে তাহলে হয়তো 5 মার্কস অ্যাড করব কেন বৃহস্পতিবার বললাম তার একটা কারণ আছে কারণটা হচ্ছে আমাদেরকে মার্কস তো আবার সাবমিট করে দিতে হয় তাই না তো ধরেন আমি মার্ক একবার ইনপুট দিয়ে দিলাম আপনার 10 পরে যে আবার এটাকে 15 করলাম তো এটার তো কোনো জাস্টিফিকেশন থাকে না যদি আপনারা প্রেজেন্টেশন দেন তাহলে আমি ওইটার উপর একটা নোট লিখে দিব যে প্রেজেন্টেশন দেওয়ার জন্য আপনার গ্রেডটাকে ইনক্লুড করা হয়েছে জি কত পেলে 25 পেলে দিয়ে যদি দিতে চান 5 দিলে রেডি 5 যদি পান মানে হচ্ছে আপনার 80% এ A+ তাই না এর বেস হচ্ছে 30 তে 24 তো 24 এবভ যারা আছেন তারা চাইলে দিতে পারেন কিন্তু এর জন্য কোনো কিছু অ্যাড করা হবে না যে কোনো টপিকের উপরে হ্যাঁ যে কোনো টপিক তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ফাইনাল থেকে নিয়েন ফাইনাল থেকে নিলে আপনাদের পড়াটা একটু আগায় যাবে আর যদি মনে করেন যে না মিডটার্মের আমি ট্রান্সফরমারে কোনো একটা টপিক চুজ করব করতে পারেন অথবা হচ্ছে যে 3 ফেজ ইন্ডাকশন মোটর যখন আমরা পড়ছি এর মধ্যেও আপনাদের মিডটার্মের কিছু বেসিক কাজে লাগছে না যেমন এই যে আপনার হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আছে বা বিভিন্ন ধরনের যে থিওরিগুলো ওগুলো যদি চান যে কোনো একটা টপিকের উপর প্রেজেন্টেশন দিতে পারেন প্রেজেন্টেশন হচ্ছে আপনার মিনিমাম 5 মিনিটস ম্যাক্সিমাম 10 মিনিটস এটার বেশি যাতে না হয় আর প্রেজেন্টেশনটা দিবেন হচ্ছে ক্লাসে বৃহস্পতিবার দিন এটা আপনাকে হলো ফেসবুকে আপলোড করতে হবে না ক্লাসে দিবেন কয়জন দিতে যাচ্ছেন এটা আমাকে আগে থেকে জানিয়ে দিতে হবে কারণ আমি তো ক্লাস নিব প্লাস হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন নিব সো ওইভাবে আমাকে টাইমটা ম্যানেজ করতে হবে ক্লিয়ার এখনই ওই যে মোশনের কথা বলছিলাম যে আমরা যদি অনেক ফার্স্ট মুভ করি সেক্ষেত্রে কি হবে
magnet and coil. Pole reversal, deflection reverses when the pole of the magnet are reversed. So the চারটা যে criteria দেখানো হয়েছিল. This direction of deflection shows the direction of flow of current. আমি কিন্তু নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব র্যান্ডম যে কোনো দুই তিনজনকে, যাদের লেখা আছে তারা ওটা করে আসবেন, আর যাদের কাছে লেখা নাই তারা নোট করে নেন। পয়েন্টের নাম দিয়ে লিখবেন, রিলেটিভ মোশন, পোল রিভার্সাল, এরকম ভাবে লিখবেন। Last একটা পয়েন্ট হচ্ছে speed. Faster motion of the magnet or coil causes a faster deflection. For example, rate at which the current is induced move. এই ভিডিওগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে সেটা দেখতে পারেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স কি লেখা আছে কারো কাছে? 473 লাস্টে 3 ডিজিট বলছি, খাতা নিয়ে যান। লাস্টে 473 211 042 009 003 003 280 280 008 008 actually দিয়ে গেল, এটা কি 23 10 20 ছিল না? আমরা তো আজিজুল লেখা তার 008 2320 তো আজিজুল 2320 হ্যাঁ 389 210 তামিলের টাইম মনে হয় হাইস্ট 28 out of 30 210 মেহেদি তো দেখা যাবে। হ্যাঁ শিওর, মেহেদি হচ্ছে 26 459 যারা ক্লাস করে রেগুলারলি তারা ম্যাক্সিমামই হচ্ছে 20 আপ পেয়েছে। হ্যাঁ, আর যারা ক্লাসে আসে না তারা এখানে 30 তে 8 6 out of 30 14 out of 30 এরকম মার্কস। 179 013 144 393 046 338 097 110 আপনারটা 097 110 062 124 418 467 385 383 530 আচ্ছা, আপনাদেরকে হচ্ছে মিড টার্মের খাতা দেখানোর একটাই উদ্দেশ্য যে আপনার ভুলগুলো কোথায় হয়েছে এটা যাতে বুঝতে পারেন, ঠিক আছে? আর মার্কসটা সবাই একটু কাইন্ডলি একবার অ্যাড করেন, যদি কারো নাম্বার বাড়ে সেক্ষেত্রে আমার কাছে নিয়ে আসবেন।
আর এমনও যদি হয় যে মার্কসে আপনি খুশি না, কেন কম পেলেন বুঝতে পারছেন না, তাহলেও নিয়ে আসতে পারেন। যেহেতু আজকে অনেকেই আছেন, আমি একটু ধরে ধরে বলে দেই। নাম্বার 1 যে কোশ্চেনটা ছিল, রাইট ডাউন দ্য ডেফিনিশন অফ আ ট্রান্সফর্মার, লিস্ট দ্য ডিফারেন্ট পার্টস অফ ট্রান্সফর্মার, এটা একটা কোশ্চেন যাচ্ছিল। Describe the purpose of the using a breather in a transformer. So এটাতে 1 + 1 + 2, যদি আপনি রাইট ডাউন দ্য ডেফিনিশন অফ আ ট্রান্সফর্মার আর লিস্টিংটা করতে পারেন তাহলে 2 পেয়েছেন। ব্রিদারের কাজ যদি ঠিকমতো লিখতে না পারেন তাহলে এখানে খুব একটা মার্কস দেওয়া হয় নাই। নেক্সট হচ্ছে explain the reason for transformer ratings during KVA, এটার অ্যানসার যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন তারা ভালো লিখেছেন, বাকিরা উল্টাপাল্টা লিখছেন। আর describe the purpose of use oil in transformer, এটাতে 4 মার্কস ছিল, সুতরাং আপনাকে ডায়াগ্রাম ড্র করতেই হবে, ঠিক আছে? শুধু অয়েল কুলিং এর পারপাসে ইউজ করা হয় এটা কিন্তু অ্যানসার না। ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো 3 পার্টস এর, এটা 2 + 2 + 2 করে মার্কিং করা আছে। আর একটা জায়গায় আপনাদের হয়তো কনফিউশন থাকবে 3 এর সি, 3 এর সি তে দুইটা পার্টের প্রমাণ, ওকে? 3 + 3 যদি একটা পার্ট করেন তাহলে 3 পাবেন। আমি কোনটার কথা বললাম? 3 এর সি derive this NC/NS = equation। আর 4 নম্বরে ইলেক্ট্রোমোটিভ ফোর্স এর, ওইটাতে আমি ম্যাক্সিমামই নাম্বার দিয়েছি ভালোই, কিন্তু নেক্সট টাইম এই টাইপের যদি শর্টকাটে লিখেন তাহলে নাম্বার দেওয়া হবে না। ম্যাম 3 এর বি এ ভেরিয়েবল দেখা দিলে হবে না? না, 3 এর বিতে এক্সপ্লেইন করতে হবে। Describe the relationship between the change in magnetic flux and reduced electromotive force according to Faraday's law of electromagnetic induction. Epsilon = -3/5 আর লিমিট করতে হবে। তো এক্সপ্লেইন করে লিখতে হবে। কত পেয়েছেন এতে? 1। কোশ্চেনের সাথে মিলায় মিলায় দেখবেন, যেটাতে কোনোটাতে 4 আছে, 5, 6 সব ধরনের মার্কিংই আছে, খেয়াল করেন। কারণ যদি যোগে ভুল থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবেন, কারণ অনেকগুলো খাতা ছিল আপনার ইভিনিং ব্যাচ রেগুলার মিলে যোগ ভুল হইতেও পারে। আমি চেক করেছি, বাট স্টিল যদি প্রবলেম তাহলে প্রেজেন্টেশন দেওয়া লাগবে। কত পেয়েছেন? কম পেয়েছি। যদি প্রেজেন্টেশন দিতে চান মোস্ট ওয়েলকাম। যদি আপনার হচ্ছে 24 না থাকে তাহলে প্রেজেন্টেশন দিতে পারবেন। আমি তো একটু বাসায় যাব না, আমি প্রেজেন্টেশন দিতে পারবো না। বাসায় যাবো না, আমি গ্রামের বাড়ি যেতে হবে। এই যে 27 তো প্রেজেন্টেশন লাগবে। 24 এর উপরে প্রেজেন্টেশন এগুলো দিব না, তো বিলো 24। আমি যে কোনো টপিক আমার ম্যাথমেটিক্যাল জানার জন্য কোশ্চেন 2a ম্যাথমেটিক্যাল প্রবলেম। আমি ম্যাথমেটিক্যালের যে ওয়ার্কিংগুলো এগুলাই আমি ইয়ে করতে পারি, ভুলে গেছিলাম। আমি তাহলে আমরা ক্লাসে- বেসিক ম্যাম আমি যা লিখছিলাম তার সবই ঠিক ছিল, জাস্ট একটা জায়গায় ভুল হয়েছে। আমি ক্লাসে এটাতে বারবার বলেছিলাম যে ফর্মুলা যা করাচ্ছি অবশ্যই ভালো মতো শিখে আসবেন, কারণ তাহলে ম্যাম এগুলোতে ম্যাম ভালোই আসছে। বাই দ্য ওয়ে ম্যাথে কিন্তু হচ্ছে দুই ভাবে গ্রেডিং করা আছে। যদি আপনার ইকুয়েশন ঠিক থাকে তাহলেও নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু যদি ইকুয়েশনই ভুল হয় তাহলে তাহলে কোনো নাম্বার রেডি দিতে তো লিখতে পারবে। হবে। অনেকেই দেখলাম ইকুয়েশন ঠিক রেখে ক্যালকুলেশন লাস্টে যা ভুল করছেন, হয় আলিফ এই কাজটা করেছে বা হচ্ছে আপনি, যে কোনো একজন। আপনার না আমার জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্মটা ma'am তোমার ম্যাথ কোশ্চেন 2a explain the working principle of step up and step down transformer ma'am এটা কি এমনি 0.5% ওইটা কি 3.5 টা আছে? জি, ম্যাম। থিওরিক্যাল কোশ্চেনে কাউকে ফুল মার্কস দেওয়া হয় না। যদি আপনার ইকুয়েশন টাইপের থাকে, যে ধরেন যে ইলেকট্রোমোটিভ ফোর্স ক্যালকুলেশন বা হচ্ছে আপনার ডিরাইভ দ্য ম্যাম, আমি একটা full mark পেয়েছি। থিওরিতে, হ্যাঁ। তাহলে আপনার মনে হয় লেখাটা বেশি ভালো ছিল। আউটস্ট্যান্ডিং লিখলে হয়তো একজনকে দিয়েছি। বিশেষ করে 2 এর যেগুলো ছিল ওগুলোতে খুব একটা নাম্বার কাটি নাই, কিন্তু 4, 5 এ যেগুলো আছে ওটাতে হয়তো বা 0.5 করে রিডিউস করা থাকতে পারে। এটা
আচ্ছা ফাইনাল পরের টপিক আছে হ্যাঁ টোটাল পরের টপিক another diagram দুইটা ডায়াগ্রাম হবে তো এখানে হচ্ছে আপনার এই কারেন্টের জন্য একটা ছিল ভোল্টেজের জন্য একটা ছিল একটা ডায়াগ্রাম ড্র করছে একটা পয়েন্ট কি আপনি নাকি মেবি আর এখানে হচ্ছে ওর এক্সপ্লেনেশন আর ডায়াগ্রাম একে আপ ডাউন করতে হবে আমাদের মেইন যে একটা ভোল্টেজ সোর্স দিয়ে ড্র করা ওইটা দরকার ছিল হ্যাঁ অ্যান্সারটা একটু এলাবোরেট এটা এখানে আছে যখন হচ্ছে স্টেপ আপ ডাউন যখন এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দরকার নাই আইএম তারপরে যেটা এগুলো দ্বারা যখন যেটা আপনি একটা প্রুফ দিয়েছিলাম না 4.4 করতে আর এই একটা করতে এতে ওই ছবিটা লাগবে আচ্ছা আজকে অ্যাটেন্ডেন্সটা একটু কাইন্ডলি লেখা স্টার্ট করে দেবো আচ্ছা অ্যাটেন্ডেন্সটা লিখতে হয় কি একজন লেখা যাস না হ্যাঁ আমি শর্টটা বলি আচ্ছা আমি খাতা জমা দিয়ে দিতে হবে আমি মার্কস ইনপুট দেই নাই আচ্ছা যদি খাতা জমা না দেন তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে কি আমি অ্যাবসেন্ট বসে থাকবো হ্যাঁ মার্কস ইনপুট দেই নাই তখন আবার সেট দিয়ে পরীক্ষা দিতে হবে তাও ভালো না না আপনাদের অ্যাটেন্ডেন্স আছে তো যাদের অ্যাটেন্ডেন্স আছে তাদের আর সেট দিয়ে দেওয়া যাবে তোমার তো ইয়ে কোড বের হয়ে গেছে না যে অ্যাডমিটের কোড খাতা জমা দেন নাই কারা দুইজন দিয়ে দেন কি গবেষণা করেছে এই অবস্থা হলো কেন স্ট্রিপ সাবমিশন বাকি আছে আর কারো দেখেন তো ক্লাসে স্টুডেন্ট কয়জন রেঞ্জ টু খাতা জমা দেন নাই কে আলি পুরো ভাই আসলে লাস্টে 4 6 7 কে अच्छा मैं आप जी ग्रुप पे जो के मेंशन किसने तारीख की मैंने एग्जाम दिसे ना एग्जाम दे नहीं मैं अच्छा আমি একটু বিদায় নেই হ্যাঁ 389 হাত তুলবে 144
এই 144 013 এই 01 385 179 080 080 080 আসলে সাত বলে 280 097 আরে 0979 এই সিমান 110 383 210 210 maybe na 418 003 আপনার সামনে ডাবল জিরো নাই আমারটা জমা দিলাম ওকে এবারে একটু কথাবার্তা শেষ করি প্রেজেন্টেশন টপিক হচ্ছে আপনি আইদার মিড অথবা ফাইনালের মধ্যে নিতে পারবেন আর যারা হলো বিলো 20 তারা অবশ্যই দিবেন 20 এবভ যারা আছেন তারা 24 পর্যন্ত দিতে পারেন তার উপরে যারা আছেন তারা দেন না কারণ এটাতে কোনো মার্কস অ্যাড করা হবে না আচ্ছা ম্যাম এই টোটাল টপিক কয়টা আছে ম্যাম ফাইনাল পর্যন্ত আমাদের হচ্ছে ইন্ডাকশন মোটর জেনারেটর ঠিক আছে মেইনলি আমরা ইন্ডাকশন মোটরটাই ফাইনালে কভার করি তো ইন্ডাকশন মোটরের মধ্যে আবার আপনার অনেক ক্লাসিফিকেশন আছে 3 ফেজ সিঙ্গেল ফেজ তারপরে স্কয়ার কয়েল অনেকগুলো ভাগ আছে আমি যদি জিজ্ঞেস করছিলাম চ্যাপ্টার টোটাল কয় ও ভালো বলো আচ্ছা ম্যাম আজকে তো একটা প্রেজেন্টেশন দিলাম দুইশো টাকা দিতে হবে না এটা দিয়ে দিবেন না আরেকটা দিতে হবে এটা তো দিলেন হচ্ছে ফেসবুকে যেটা আপলোড করেছেন আর বৃহস্পতিবার যে প্রেজেন্টেশনটা ওটা ক্লাসে হবে স্কয়ার কেস যখন পড়াবো তখন মজা পাবেন এটা ভালো আছে আর প্রজেক্টের কি অবস্থা প্রজেক্ট আপডেট ম্যাম ক্লাসে অনেকে নিয়মিতই আসে না ফোন দিলে খোঁজ খবর নাই ওভাবে গ্রুপ করেছেন কেন